হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের পুরস্কার নিয়ে। তো বেসিক্যালি আজকে আমরা দুই ধরনের পুরস্কার আলোচনা করব, কারণ একসঙ্গে বেশি ক্লাস দিলে তোমরা মনে রাখতে পারবে না। তাই ছোট ছোট পার্টে আমরা এগুলোকে ভাগ করেছি। এগুলো থেকে ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করে, তাই আমরা পুরস্কার বা প্রাইজ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের থাকছে নোবেল প্রাইজ, তার সঙ্গে থাকছে আমাদের ভারতরত্ন। এই দুটো প্রাইজ নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে আমরা এই বিষয়ে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন বলছে নোবেল পুরস্কার সংক্রান্ত বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে আলোচনা। প্রথম প্রশ্ন বলছে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়। তাহলে প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছিল? তাহলে মনে রাখতে হবে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1901 সাল থেকে। কি বললাম? প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কবে থেকে? 1901 সাল থেকে। চলো, সেকেন্ড কোশ্চেন, নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে? তাহলে প্রথম নোবেল পুরস্কার কে প্রবর্তন করেছিলেন? এটা আনসার হবে কি? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তিনি কিন্তু এই পুরস্কারটি প্রথম প্রবর্তন করেছিলেন। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার মেনলি 6টি বিভাগে, মানে 6টি ক্ষেত্রে দেওয়া হয়। নোবেল পুরস্কারের ক্ষেত্রগুলি কি কি? পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিদ্যা বা শরীরবিদ্যা, সাহিত্য, শান্তি আর অর্থনীতি। তাহলে কটা টপিক পেলাম? 6টা টপিক। এই 6টা টপিকের ওপরে, মানে 6টা অধ্যায়ের ওপরে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি আর অর্থনীতি। নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? সমস্ত নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। শুধুমাত্র শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। এটা কিন্তু মাথায় রাখবে, মনে থাকবে। তাহলে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে, আর বাকি যে 5টি নোবেল পুরস্কার রয়েছে সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। নেক্সট, কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তাহলে ইম্পর্টেন্ট তথ্য কি পেলাম? কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? গণিতে। গণিতে কিন্তু কোনো রকম নোবেল পুরস্কার দেওয়া হয় না। নোবেল পুরস্কারের অর্থ কোন মুদ্রায় দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কারের অর্থ কোন মুদ্রায় দেওয়া হয়? এটা হচ্ছে কি? সুইডিশ ক্রোনা মুদ্রায় দেওয়া হয়। তাহলে মাথায় রাখবে নোবেল পুরস্কারের যে অর্থ সেটা হচ্ছে সুইডিশ ক্রোনা মুদ্রায় দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছিল? প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1901 সালে। প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। একাধিকবার নোবেল পুরস্কার কে পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে একের বেশি নোবেল পুরস্কার কে পেয়েছেন? তিনার নাম হচ্ছে মারি কুরি। একজন বিজ্ঞানী তিনি ছিলেন, মারি কুরি। তিনি কিন্তু দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই দুবার নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম নারী বিজ্ঞানী কে ছিলেন? দুবার নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম নারী বিজ্ঞানী ছিলেন মারি কুরি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কেন দেওয়া হয়? তাহলে এই যে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কেন দেওয়া হবে? পদার্থবিজ্ঞানে অসামান্য আবিষ্কার ও গবেষণার জন্য এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। সাহিত্যে নোবেল পুরস্কার কেন দেওয়া হয়? সাহিত্য ক্ষেত্রে মানব কল্যাণমূলক ও উৎকৃষ্ট সাহিত্য রচনার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথম ভারতীয় নোবেল জয়ী কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। কিন্তু তিনি 2004 সালে নোবেল পুরস্কারটা চুরি হয়ে যায়। প্রথম ভারতীয় বিজ্ঞানী নোবেল জয়ী কে ছিলেন? কি বললাম? প্রথম ভারতীয় বিজ্ঞানী নোবেল জয়ী কে ছিলেন? তাহলে কি হবে? অ্যান্সার বলে ফেলো। সি.ভি. রমন। নামটা মাথায় রাখবে কি? সি.ভি. রমন। তিনি পদার্থবিজ্ঞানে 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে আনসার হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে মাদার ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। ইন্টারভিউ যদি প্রশ্ন করে কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে আনসার হবে কি? মাদার টেরেসা। কবে? 1979 সালে। কোন বিভাগে পেয়েছিলেন? শান্তিতে পেয়েছিলেন। অমর্ত্য সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1998 সালে। নেক্সট, কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে 2014 সালে। তাহলে এখানে আমরা জানলাম যে কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে ভারতীয় দুইজন রয়েছেন যিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এক মাদার টেরেসা, 2 নাম্বার হচ্ছে কি কৈলাস সত্যার্থী। এই কৈলাস সত্যার্থীর সঙ্গে আরেকজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি পাকিস্তানে বাড়ি, মালালা ইউসুফজাই।
এটা কিন্তু মনে রেখো। নোবেল পুরস্কার কি জীবিত ব্যক্তিকে দেওয়া হয়? হ্যাঁ, নোবেল পুরস্কার শুধুমাত্র জীবিত ব্যক্তিকে দেওয়া হয়। মরণোত্তর নোবেল পুরস্কার কি দেওয়া যায়? না, মৃত্যুর পরে কোনো ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পাবে না। নোবেল পুরস্কার কি প্রতি বছর দেওয়া হয়? হ্যাঁ, প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক নয়। দেখা গেল কোনো বছর নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্য ব্যক্তি নেই, সেক্ষেত্রে নোবেল পুরস্কার না দেওয়া হতে পারে। ভারতে মোট এখনো পর্যন্ত 9 জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন। কজন? 9 জন। একটু নামগুলো আমরা মনে রাখবো। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য 1913 সালে, সিভি রমন পদার্থবিজ্ঞান 1930 সালে, হরগোবিন্দ খোরানা চিকিৎসা বিজ্ঞান 1968 সালে, মাদার টেরেসা শান্তি 1979 সালে, ব্রহ্মণ্য চন্দ্রশেখর 1983 পদার্থবিজ্ঞান, অমর্ত্য সেন অর্থনীতি 1998, ভেঙ্কট রমন রামাকৃষ্ণন রসায়ন 2009 সালে, কৈলাস সত্যার্থী শান্তিতে 2014 সালে, রিসেন্টলি পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি অর্থনীতি 2019 সালে। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তাই এখনো পর্যন্ত আমাদের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একজন, পদার্থবিজ্ঞানে 2 জন, রসায়নে 1 জন, চিকিৎসা বিজ্ঞানে 1 জন, অর্থনীতিতে 2 জন আর শান্তিতে 2 জন। 2014 সালে কৈলাস সত্যার্থীর সঙ্গে মালালা ইউসুফজাই যৌথভাবে নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছিলেন। এবার আমরা যে ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে বা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা আমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু আমরা দেখে নেব। চলে আসি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সাল। সালটা হচ্ছে কবে? 1913 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সহ তার আদর্শবাদী ও মানবতাবাদী সাহিত্যকর্মের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে মেনলি তোমাকে মাথায় রাখতে হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সিভি রমন তিনি পেয়েছিলেন 1930 সালে পদার্থবিজ্ঞান, অর্থাৎ রমন প্রভাব যেটাকে বলা হয় রমন ইফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। হরগোবিন্দ খোরানা 1968 সালে চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ জেনেটিক কোড ও প্রোটিন সংশ্লেষণ সংক্রান্ত গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর চলে আসি মাদার টেরেসা 1979 সালে দরিদ্র অসহায় রুগীদের সেবায় মানব কল্যাণমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর চলে আসি 5 নাম্বার সুব্রনন চন্দ্রশেখর, সুব্রমণ্যন চন্দ্রশেখর 1983 খ্রিস্টাব্দে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। নক্ষত্রের গঠন ও বিবর্তন তার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কল্যাণ অর্থনীতি ও দারিদ্র বিশ্লেষণ সংক্রান্ত গবেষণার জন্য। নেক্সট হচ্ছে ভেঙ্কট রমন রামাকৃষ্ণন, তিনি রাইবোজিয়াম গঠন ও কার্যপ্রণালী আবিষ্কারের জন্য 2009 সালে রসায়নে। কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তিতে শিশু শ্রমের বিরুদ্ধে আন্দোলন ও শিশু অধিকারের জন্য কাজ করার জন্য। অভিজিৎ ব্যানার্জি 2019 দারিদ্র নিরসনে পরীক্ষামূলক গবেষণা ও পদ্ধতি প্রয়োগের জন্য। তাহলে এই 9 জনের নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে, সালটা মনে রাখতে হবে এবং কি জন্য পেয়েছেন সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে নোবেল পুরস্কার থেকে যে যে প্রশ্নগুলো করতে পারে আমি এখানে বলে দিলাম। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল, মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে।
তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা পারলে 2025 সালে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, তখন 2025 সালে যদি নোবেল পুরস্কার না দেওয়া হয়ে থাকে, তাহলে 2024 সালে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো একটু কষ্ট করে হলেও মনে করে যেও। এটা গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। চলো, এবার আমরা নেক্সট পুরস্কার বা নেক্সট প্রাইজ নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নি কি কি প্রশ্ন এখান থেকে করতে পারে। ভারতরত্ন পুরস্কার কাকে বলা হয়, মানে ভারতরত্ন পুরস্কারটা আদবে কি? এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা হচ্ছে সামরিকদেরকে দেওয়া হয় না এরকম, বেসামরিক মানে সিভিল, অর্থাৎ সিভিলিয়ান মানে প্রাইজ এটা। ভারতরত্ন পুরস্কার কবে প্রথম দেওয়া হয়, মানে ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া শুরু হয়েছিল? 1954 সালে। সালটা মনে রেখো। তাহলে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1954 সালে। ভারতরত্ন পুরস্কার কে প্রদান করেন? ভারতের রাষ্ট্রপতি প্রথম, সরি, ভারতের রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার প্রদান করেন। ভারতরত্ন এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? এটা তোমাদেরকে আমার প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কবে? 1954 সালে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে তুমি বলে ফেলো যে সেই টাইমে ভারতরত্ন পুরস্কার দিয়েছিলেন কোন রাষ্ট্রপতি? এই আনসারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, রাজনীতি, খেলাধুলা সহ দেশের সর্বোচ্চ সেবার জন্য দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন কি প্রতি বছর দেওয়া হয়? না, প্রতি বছর কিন্তু ভারতরত্ন দেওয়া হয় না। প্রতি বছর দেওয়া বাধ্যতামূলক কিন্তু নয়। এক বছরে সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? সর্বোচ্চ 3 জনকে দেওয়া হয়, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এটার নিয়মকে ভঙ্গ করার পারমিশন দেওয়া আছে। নেক্সট দেখো, ভারতরত্ন কি মরণোত্তর দেওয়া হয়? ভারতরত্ন কি মরণোত্তর দেওয়া হয়, মানে মৃত্যুর পর কি ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? হ্যাঁ, এটা মৃত্যুর পরও কিন্তু দেওয়া হয়। যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে ভারতরত্ন পুরস্কারের কথা বলা হয়েছে? আর্টিকেল 18, আর্টিকেল 18তে বলা হয়েছে। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি? কি কি মনে রাখবো? শ্রী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সি.ভি. রমন। তাহলে এই তিনজনের নাম মনে রাখবো। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি? সি মানে শ্রী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সি.ভি. রমন। এই তিনজনকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। প্রথম নারী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? প্রথম নারী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? ইন্দিরা গান্ধী, 1971 সালে। প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পেয়েছিলেন? প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। মনে রাখতে হবে কি? প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, 1966 সালে পেয়েছিলেন। সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? মানে সর্বকনিষ্ঠ মানে কি? অল্প বয়সে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সচিন টেন্ডুলকার, 40 বছর বয়সে। সর্বশেষ কবে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? 2024 সালে। ডক্টর বি আর আম্বেদকরকে কেন ভারতরত্ন দেওয়া হয়েছিল? ভারতীয় সংবিধান রচনা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য 1990 সালে। ডক্টর এপিজে আব্দুল কালামকে কেন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? তিনি ভারতীয় মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির অসামান্য অবদানের জন্য 1997 সালে ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের রত্ন পুরস্কার দেওয়া হয়েছেন। তাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। মনে রাখবে, এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। সচিন টেন্ডুলকারকে কেন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য। লতা মঙ্গেশকরকে কেন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? ভারতীয় সঙ্গীতে অতুলনীয় অবদানের জন্য, 2001 সালে। মাদার টেরেসা কেন ভারতরত্ন পেয়েছিলেন? দরিদ্র অসহায় মানুষের সেবার জন্য, 1980। তাহলে ইন্টারভিউ একটা প্রশ্ন, কোন ভারতীয় কোন প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, সঙ্গে পেয়েছিলেন কি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে কোন ভারতীয় ভারতীয় ভারতরত্ন পুরস্কার এবং নোবেল পুরস্কার দুটোই পেয়েছিলেন? নাম মনে রাখতে হবে, মাদার টেরেসা। ভারতরত্ন কি কোনো উপাধি? না, ভারতরত্ন কোনো উপাধি নয়, এটি একটি সম্মান। ভারতরত্ন প্রাপকরা নামের আগে কি ভারতরত্ন লিখতে পারবেন? না, নামের আগে কোনো ভারতরত্ন লিখতে পারবেন না, পরেও তিনি লিখতে পারবেন না।
বিদেশি নাগরিক কি ভারতরত্ন পেতে পারেন? হ্যাঁ, বিদেশি নাগরিক ভারতরত্ন পেতে পারেন। ভারতরত্নের সঙ্গে কি কি দেওয়া হয়? ভারতরত্নের সঙ্গে একটি পিপল পাতা আকৃতির পদক, মানে পিপল গাছের পাতার মতো একটি পদক দেওয়া হয়, একটি সার্টিফিকেট দেওয়া হয়, কোনো কিন্তু মূল্য অর্থ দেওয়া হয় না। ভারতরত্ন ও পদ্মবিভূষণের মধ্যে পার্থক্য কি? ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ বেসামরিক সম্মান, আর পদ্মবিভূষণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। খেলাধুলায় ভারতরত্ন পাওয়া প্রথম ব্যক্তির নাম কি? সচিন টেন্ডুলকার। সর্বশেষ ভারতরত্ন প্রাপক কারা? 2024 সালে কারা পেয়েছে? কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পি.ভি. নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, এম.এস. স্বামীনাথন। খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন পরিবেশবিদ ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? নাম মাথায় রাখবে, এম.এস. স্বামীনাথন। চলে আসি নেক্সট কোশ্চেন দেখো। 2024 সালে যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তাদের সম্পর্কে একটু আমাদেরকে ডিটেলসে জেনে নিতে হবে। প্রথম বলছে কি কর্পূরী ঠাকুর, তিনি মৃত্যুর পরে পেয়েছিলেন। বলছে সমাজকর্মী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। কর্পূর ঠাকুর কে ছিলেন? তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। পিছিয়ে পড়া শ্রেণী মানে ওবিসি ও সামাজিক ন্যায়ের জন্য আজীবন তিনি কাজ করে গেছেন। তিনাকে জননায়ক উপাধি দেওয়া হয়েছিল। লালকৃষ্ণ আডবাণী, লালকৃষ্ণ আডবাণীকে কেন দেওয়া হয়েছে? তিনি প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। ভারতের উপপ্রধানমন্ত্রী তিনি হিসাবে একবার ছিলেন। পি.ভি. নরসিংহ রাও, তিনি মৃত্যুর পরে পেয়েছিলেন। ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের জন্য তিনি পেয়েছিলেন। এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, চৌধুরী চরণ সিং, তিনিও মৃত্যুর পরে পেয়েছিলেন। পঞ্চম প্রধানমন্ত্রী, তিনি ছিলেন পঞ্চম প্রধানমন্ত্রী। তার অবদান ছিল কৃষক ও গ্রামীণ ভারতের উন্নয়ন। তাকে কৃষক নেতা নামে পরিচিত। মাথায় রাখবে। তাহলে হচ্ছে কি কৃষক দিবস পালন করা হয় চৌধুরী চরণ সিং এর কে সম্মান জানার জন্য। নেক্সট দেখো, এম.এস. স্বামীনাথন মৃত্যুর পরে পেয়েছিলেন। বিশ্ববিখ্যাত কৃষি বিজ্ঞানী ছিলেন তিনি। সবুজ বিপ্লবের জনক বলা হয়। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম ছিলেন খান আব্দুল গফফর খান। মৃত্যুর পর প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট দিন তোমাদের আরো যে সমস্ত প্রাইজ বা পুরস্কারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। একই দিনে পুরোটা করালে তোমাদের মনে থাকবে না। ওকে, প্রত্যেকে নোটসগুলো যেগুলো আমাদের পেয়েছো প্রত্যেকে পড়ো মন দিয়ে। আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। আর ভালো করে কিন্তু ডেমো প্র্যাকটিস করতে হবে। যে তোমরা যে বাড়িতে এতদিন ধরে ডেমো প্র্যাকটিস করছো, নোটসগুলো পড়ে প্র্যাকটিস করছো, তো তোমাদের বলার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তোমাদের ডেমোর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, অবশ্যই সেগুলো কোনো স্যার বা ম্যাম বা কোনো সিনিয়র দাদার কাছে অবশ্যই একটু চেক করে যাবে। অযথা মানে ভুল ভ্রান্তিগুলোকে নিয়ে কখনো ইন্টারভিউ দিতে যাবে না, তাহলে কিন্তু এর ফলাফলটা খারাপ হবে। তাই প্রত্যেককে বলবো কোথাও না কোথাও একটু ডেমোটা প্র্যাকটিস করে যেও। অনলাইন হোক অফলাইন অবশ্যই প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, জীবনে একবারই সুযোগ পেয়েছো, সুযোগটাকে মিস করো না। আমাদের কিন্তু অনলাইনের ইন্টারভিউ কোর্সের ব্যাচ কোর্স চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, সেখানে ক্লাস চলছে, ক্লাস করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।